সিরিয়ার গৃহযুদ্ধের নেপথ্যে কি? সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর মাত্র ১২ দিনের অভিযানে নাড়িয়ে দিয়েছে ৫৩ বছর ধরে শাসন করে আসা আসাদ সরকারের ভিত। গত ৫ দশক ধরে সিরিয়া নিজেদের ইচ্ছে অনুযায়ী শাসন করেছে আসাদ পরিবার। আসাদ পরিবারের স্বৈরাচার শাসনের কারণে এক যুগ ধরে গৃহযুদ্ধ চলে আসছে দেশটিতে। কিন্তু কোথা থেকে শুরু হয়েছিল এই স্বৈরশাসন? কার হাতে বেজেছিল আসাদের পতনের ঘণ্টা? আসাদ সরকারের পতন আন্তর্জাতিক মহলে ঠিক কতটা প্রভাব ফেলবে? সবকিছু নিয়েই আমাদের আজকের ভিডিও। This coffin on fire is probably the one Hafez al-Assad was buried in. He ruled Syria for nearly 30 years. সিরিয়ায় বসবাসকারী মানুষের মধ্যে ৭৪% সুন্নি মুসলিম এবং মাত্র ১৩% শিয়া মুসলিম। সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও এদেশের একচ্ছত্র অধিপতি হয়ে বসেছিল শিয়া মুসলিম গোষ্ঠী। এই গোষ্ঠীর হাফেজ আল আসাদ ১৯৭০-এর একটি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হন, যা সিরিয়ায় একটি নতুন যুগের সূচনা করে। ক্ষমতা গ্রহণের পর থেকে ডিভাইড অ্যান্ড রুল নীতি অনুসরণ করেন হাফজ আল আসাদ। তিনি তার শাসনামলে পুরো সময়টা ব্যয় করেছেন শিয়া গোষ্ঠীকে সব বিষয়ে বেশি সুবিধা দেওয়া এবং সুন্নি গোষ্ঠীকে কোণঠাসা করার কাজে। এমনকি বংশ পরম্পরায় এই স্বৈরশাসন টিকিয়ে রাখার নীল নকশা করে গিয়েছেন। হাফেজ তার বড় ছেলে বাসেলকে উত্তরাধিকার প্রস্তুত করেছিলেন, আর ছোট ছেলে বাশার আল আসাদের ইচ্ছে ছিল চিকিৎসক হওয়ার। যুক্তরাজ্যের লন্ডনে চক্ষু বিজ্ঞানের উপর উচ্চতর ডিগ্রিও অর্জন করতে যায়, কিন্তু বাসেল দামেস্কের একটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়। বড় ভাইয়ের মৃত্যুর পর বাবার নির্দেশে সিরিয়ায় ফিরে আসতে হয় বাশারকে। ২০০০ সালে হাফেজ আসাদের মৃত্যুর পর পার্লামেন্টে দ্রুত প্রেসিডেন্ট হওয়ার জন্য বয়স ৪০ থেকে ৩৪-এ নামিয়ে আনেন। বাশারের ক্ষমতায় আসা একটি জাতীয় গণভোটের মাধ্যমে নিশ্চিত করা হয়, যেখানে তিনি ছিলেন একমাত্র প্রার্থী। ৯৭% ভোট পেয়ে উত্তরাধিকার সূত্রে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট হন বাশার আল আসাদ। বাশার আল আসাদের ক্ষমতা গ্রহণকে আলোকবর্তিকা হিসাবে গ্রহণ করেছিল সিরিয়াবাসী। তখন অনেকেই আশা করেছিলেন বাশার তার বাবার কঠোর শাসনের পরে একজন তরুণ সংস্কারমুখী নেতা হিসাবে আবির্ভূত হবেন। Family members are searching for loved ones who were locked up in Assad's prisons for years. কিন্তু যতদিন পার হতে থাকে সিরিয়াবাসীর সে আশায় জল পড়ে যায়। বাশার উত্তরাধিকার সূত্রে শুধু বাবার ক্ষমতা নয়, বরং তার স্বভাবও পেয়েছিলেন। গণতন্ত্র আর ভিন্ন মতকে দমন করার জন্য উঠে পড়ে লাগে বাশার। সামরিক বাহিনী গঠন করে সুন্নি গোষ্ঠীর যে কোনো ভিন্ন মতকে দমন করার চেষ্টা করে বাশার, যার ফলস্বরূপ ধীরে ধীরে একজন স্বৈরশাসকে পরিণত হন বাশার আল আসাদ। আসাদ সরকারের বিরুদ্ধে সিরিয়ার মানুষ প্রথমবারের মতো আওয়াজ তোলে আজ থেকে ১৩ বছর আগে। ২০১১ সালে আরব বসন্তের ভেতর দিয়ে মধ্যপ্রাচ্যের সমাজের নিচতলায় মানসিক একটা জাগরণ ঘটে যায়। ভয়ের সংস্কৃতি পেছনে ফেলে জেগে ওঠে মানুষ। সেই সময় লেবাননের শাসক গাদ্দাফির দীর্ঘ শাসনের পতন হয়। মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক এবং তিউনিশিয়ার ক্ষমতাধর বেন আলীকে জনতা ক্ষমতাচ্যুত করেছে। স্বৈরশাসকদের পতনের বসন্তের বাতাস সিরিয়ায় বয়ে আসে। ২০১১ সালের ফেব্রুয়ারিতে সিরিয়ার দারা নামক একটি শহরে হয় ২১ শতকের সবচেয়ে বড় গৃহযুদ্ধের সূচনা। মুয়াবিয়া সাইসানেহ নামের ১৪ বছরের এক কিশোর বন্ধুদের সাথে স্কুলের দেয়ালে আরবিতে লেখে, ইটস ইউর টার্ন ডক্টর। এই গ্রাফিতির কথা রটে যায় দারার মানুষের মধ্যে। সবার ধারণা ছিল এবার আসাদের টার্ন, কারণ আসাদও ছিল বাকিদের মতো স্বৈরশাসক এবং একজন ডাক্তার। কয়েকদিনের মধ্যে মুয়াবিয়া তার ৩ বন্ধু ও আরো ৬ জনকে পুলিশ বাসা থেকে ধরে নিয়ে যায়। তাদের উপর চালানো হয় অমানসিক নির্যাতন। তাদের ব্যাপারে খোঁজ নিতে গেলে তাদের বাবাদের বলা হয়, তোমাদের ছেলেদের ভুলে যাও, বাড়ি ফিরে নতুন বাচ্চা জন্ম দাও, আর না পারলে তোমাদের বাড়ির মেয়েদেরকে পাঠিয়ে দাও। এসব কথায় জনমনে রোষের সৃষ্টি হয়। বাচ্চাদের মুক্তির জন্য তারা দারা শহরে শান্তিপূর্ণ মিছিল করে, কিন্তু সরকার এই শান্তিপূর্ণ মিছিল ছত্রভঙ্গ করার জন্য তার পোষা সামরিক বাহিনী পাঠিয়ে দেয়। তারা প্রথমে জলকামান ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তীতে আন্দোলন দমন করার জন্য হেলিকপ্টারে করে সৈন্যরা এসে গুলি ছোড়ে। এতে ২ জন নিহত হয়। পরের দিন ২ জনের দাফনের সময় আবারও বিক্ষোভ হয়। এবার গুলিতে আরো অনেকেই নিহত হয়। এই হামলার কথা পুরো সিরিয়ায় ছড়িয়ে পড়ে। প্রতিবাদ চলতেই থাকে, সাথে গুলি বর্ষণও চলতে থাকে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে তাদেরকে আসাদের কারাগারে বন্দী করে পাশবিক নির্যাতন চালানো হয়। তাই নিকটস্থ প্রাচীন একটি মসজিদে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। মার্চের ২২ তারিখে সে মসজিদের ভেতরে গুলি করে একজন ডাক্তার সহ ৭ জনকে হত্যা করে সামরিক বাহিনী। পরবর্তীতে পুরো সিরিয়াবাসী একত্রে প্রতিবাদ শুরু করলে আসাদ সরকার বুঝতে পারে বাচ্চাদের আটক করা ছিল একটি ভুল সিদ্ধান্ত। ৪৫ দিন পর সকল বন্দীদের মুক্তি দেওয়া হয়, কিন্তু তাদের অবস্থা ছিল শোচনীয়। বন্দীদের ক্ষতবিক্ষত অবস্থায় দেখে বিক্ষোভে ফেটে পড়ে জনতা। ধীরে ধীরে বিক্ষোভ দ্বারা শহর থেকে ছড়িয়ে পড়ে পুরো সিরিয়ায়। শুরু হয় আসাদ বাহিনীর সঙ্গে সাধারণ মানুষের ভয়াবহ যুদ্ধ। আসাদ সরকারের ছোট্ট একটি ভুল সিদ্ধান্ত তছনছ করে দেয় তার পুরো সাম্রাজ্য। প্রায় দীর্ঘ ১৫ বছরের গৃহযুদ্ধের পর বিদ্রোহীদের তোপের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় বাশার আল আসাদ। সিরিয়ার বিদ্রোহীদের বিজয় এবং আসাদের পতনের পরবর্তী পরিস্থিতি নিয়ে নানা ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা
আর অনিশ্চয়তা বিরাজ করছে সিরিয়ার প্রতিবেশী দেশগুলোর মধ্যে। সিরিয়ায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রভাবিত হবে যেসব দেশ, তাদের মধ্যে অন্যতম ইসরায়েল। সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সীমান্ত দাঁড়িয়ে আছে গোলান মালভূমিতে। আরব ইসরায়েল যুদ্ধে এই গোলান মালভূমির অধিকাংশই সিরিয়া থেকে দখল করে নিয়েছিল ইহুদি রাষ্ট্রটি। এরপর থেকে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে দ্বন্দ্বের প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে অবস্থান করছে গোলান মালভূমিতে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব। পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রামরত হিজবুল্লাহর সঙ্গে ইরানের শাসক গোষ্ঠীর যোগাযোগের মাধ্যমও সিরিয়া। সিরিয়ার ভূখণ্ড ব্যবহার করে হিজবুল্লাহর জন্য প্রয়োজনীয় রসদসহ অন্যান্য সাহায্য প্রেরণ করে থাকে সিরিয়া। বাশারের পতনে ইসরায়েল ক্ষতির মুখে পড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা, কারণ বাশার বিরোধী বিদ্রোহী দলগুলোর মধ্যেই বেশিরভাগই ইসলামপন্থী এবং রক্ষণশীল মতাদর্শের অধিকারী। তাদের মধ্যে কেউ যদি সিরিয়ার ক্ষমতা গ্রহণ করে তবে স্বভাবতই তারা মুসলিম দেশগুলোর সাথে ভালো সম্পর্ক রাখবে, আর তা ইসরায়েলের জন্য উদ্বেগজনক বলে মনে করছেন ইহুদি রাষ্ট্রটির বিশ্লেষক ও কূটনৈতিক মহল।